আমরা আজকে জাবেদা অধ্যায় করছি। জাবেদা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে, আর এখান থেকে যা যা থাকবে তা মোটামুটি আজকে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। ক্লাস ইন্ড হয়ে গেলে 10 মিনিট পরে আবার 10 মিনিট জাস্ট রেস্ট নিবা, তারপরে নতুন করে আবার লিঙ্ক দিয়ে দেব। সো জাবেদা জার্নাল, এখানে জার শব্দের অর্থ হচ্ছে দিবস বা দিন বোঝায়। তো আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর আমরা আসলে মূলত একটা হিসাব বিজ্ঞানে তো দিন শেষে লাভ লোকসান নির্ণয় করি, কিন্তু লাভ লোকসান নির্ণয় করার মাঝেও আমরা আরেকটা জিনিস জানতে চাই। যে কোনো ঘটনা, যে কোনো লেনদেনের হচ্ছে তোমার অ্যামাউন্টটা আমরা জানতে চাই। অ্যামাউন্টটা আমরা জানতে চাই নির্দিষ্ট সময় পরে। মনে করো তুমি জানতে চাও মাস শেষে তোমার ক্রয়ের পরিমাণ কত টাকা। এটা যদি তুমি জানতে চাও মোট ক্রয়ের পরিমাণ, তাহলে কি তুমি পুরো খাতাপত্র সব কি হিসাব করে খুঁজে বের করবা যে সারা বছরে কত টাকা ক্রয় বিক্রয় হলো? তো এটা কিন্তু সম্ভব না যে কোন মাসে কত টাকা ক্রয় বিক্রয় হলো এটা জানা সম্ভব না। তো এই জন্য আমরা একটা হিসাব করি, সেই হিসাবটার নাম হচ্ছে খতিয়ান। সেই হিসাবটার নাম কি? খতিয়ান। তো আমরা মূলত খতিয়ান করে থাকি, এবং এই খতিয়ান থেকে আমরা যে কোনো লেনদেন সম্পর্কে একদম বিস্তারিত তথ্য পাই, পুরো জেরটা আমরা পেয়ে থাকি। হ্যাঁ, এই খতিয়ান থেকে আমরা পুরো জেরটা পেয়ে থাকি। এখন কথা হচ্ছে এই খতিয়ান হচ্ছে একটা, এটা আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে জাবেদার পরে খতিয়ান অধ্যায়টা আমরা করব। তো এই খতিয়ানের মধ্যে থেকে আমরা জানতে পারবো যে একটা প্রতিষ্ঠানের হচ্ছে তোমার যে কোনো লেনদেনের মোট অ্যামাউন্ট কত টাকা, যে কোনো সময় এটা জানতে পারবো। কিভাবে? খতিয়ানের মাধ্যমে। আর এই খতিয়ানকে তৈরি করতে গেলে আমাদের জাবেদা জানা দরকার, অর্থাৎ জাবেদার হেল্প দরকার। মূলত যে কোনো হিসাবের পাকা বই বলা হয়, পাকা বই বলা হয় খতিয়ানকে। কি বলা হয়? পাকা বই। এই এমসিকিউটা থাকবে, পাকা বই। আর জাবেদাকে বলা হয় সাহায্যকারী বই, প্রাথমিক বই। কি বলা হয়? প্রাথমিক বই। হ্যাঁ, প্রাথমিক বই। আশা করি শুনতে পাচ্ছ সবাই। প্রাথমিক বই, জাবেদা হচ্ছে প্রাথমিক বই, আর খতিয়ান হচ্ছে পাকা বই। খতিয়ান হচ্ছে একটা হিসাবের সব কিছু খতিয়ান থেকে আমরা পাই, যেটা বললাম। আর জাবেদা থেকে আমরা তেমন কিছু পাবো না, কিন্তু জাবেদা থেকে আমরা খতিয়ান তৈরি করতে পারবো। তার মানে খতিয়ানে যাওয়ার আগে আমাদেরকে জাবেদা তৈরি করতে হবে। তো এখন যদি বলি যে আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর আর্থিক লেনদেন সমূহ প্রাথমিক হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হয়। এই যে প্রাথমিক হিসাবের বই, তাহলে হিসাবের প্রাথমিক বই কোনটা? জাবেদা। ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিতপূর্বক লিপিবদ্ধ করা প্রয়োজন। তাহলে একটা ডেবিট পাশ থাকবে, একটা ক্রেডিট পাশ থাকবে, যেটা আমরা হিসাবের অধ্যায়ে কিছু কিছু তথ্য জেনেছিলাম। যারা পাওনি তারা পরবর্তীতে আবার ওই অধ্যায়টা পাবে। এখন দেখো, এই জাবেদার কিছু প্রকারভেদ আছে। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা মানে বিশেষ কোনো কাজের জন্য এই জাবেদাটা দেওয়া হয়। বিশেষ কোনো কাজের জন্য এই জাবেদাটা দেওয়া হয়। যেমন তুমি ক্রয় জাবেদার মধ্যে লিখবা শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করলে সেটা ক্রয় জাবেদায় হবে। বাকিতে পণ্য ক্রয়, দুটো বৈশিষ্ট্য মনে রাখবা, দুটো। একটা হচ্ছে পণ্য থাকতে হবে, পণ্য, আর একটা হচ্ছে বাকিতে হতে হবে, ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে। তাহলে কেউ একজন বলো তো, ক্রয় জাবেদা কখন তৈরি করতে হবে? ক্রয় জাবেদা কখন তৈরি করতে হবে? একজন বলো তো। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে।
যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। হ্যাঁ বলো তাহলে। হ্যাঁ বলো, ক্রয় যাবে দেয় কি আসবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক। নগদে না তো, ধারে বা বাকিতে পণ্য ক্রয়, দুটো কথা। হ্যাঁ, বাকিতে পণ্য ক্রয় হতে হবে। তাহলে এখন যদি বলি যে আমি বাকিতে আসবাবপত্র ক্রয় করছি, এটা কি ক্রয় যাবে দেয় আসবে? হ্যাঁ আচ্ছা, যদি বাকি, হ্যাঁ বাকি বা ধারে একই কথা। আচ্ছা আচ্ছা, এবার বলো যদি বলি ধারে আসবাবপত্র ক্রয়, তাহলে আসবে কিনা বলো? হ্যাঁ বলো, একজন বলো, একজন একজন করে। হ্যাঁ সেটা তো আমি বুঝতেছি, ক্রয় যাবে দেয়। পণ্য কথা থাকলে হবে না, শুধু ধারে এবং পণ্য দুটোই থাকতে হবে। তাহলে এখন আমার স্পেসিফিক উত্তর দাও যে যন্ত্রপাতি ক্রয় করছি, তাহলে এটা কি হবে? ধারে যন্ত্রপাতি ক্রয়, ধারে যন্ত্রপাতি ক্রয়, এটা আসবে কিনা? কেন আসবে বলো? হ্যাঁ এটা কি পণ্য নাকি হ্যাঁ কি আচ্ছা একজন মাইমুনা বলো তো। হ্যাঁ হ্যাঁ বলো, যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি তো পণ্য না, যন্ত্রপাতি কি বিক্রি করার জন্য কিনছে? যন্ত্রপাতি কি ব্যবহারের জন্য কিনে না? সম্পদ, তাহলে তো একটা পণ্য না। সম্পদ কি আর পণ্য এক জিনিস? তাহলে কি এটা আসবে? তো তাহলে কোনো স্থায়ী সম্পদ যদি তুমি ধারে ক্রয় করো তাহলে সেটা আসবে? কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে সেটা আসবে না। তারপর দেখো বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা যদি তুমি ধারে কোনো পণ্য বিক্রয় করো, এখন হতে পারে তুমি বলতে পারো যে স্যার আমি মেশিন বিক্রি করছি, আমি মেশিন বিক্রি করছি, তাহলে এটা আসবে না। কেন আসবে না? কারণ এটা তো সম্পদ, এটা সম্পদ। কি বললাম যে ধারে পণ্য বিক্রয় করতে হবে, পণ্য, এবং সেটা ধারে হতে হবে। পণ্য প্লাস ধারে, কোনো সম্পদ দিলে হবে না, কোনো সম্পদ বিক্রি করলে হবে না। তাহলে ক্রয় জাবেদা ধারে পণ্য ক্রয়, বিক্রয় জাবেদা ধারে পণ্য বিক্রয়, ক্রয় ফেরত জাবেদা,
তুমি ক্রয় করছিলা পণ্য ধারে, সেটা যদি তুমি ফেরত দাও তাহলে ক্রয় ফেরত জাবেদা আসবে। তাহলে এটাও সেম জিনিস, এই ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার মতো, কিন্তু ওদের বিপরীত হবে। ক্রয় করে ফেরত দিছো, ক্রয় ফেরত জাবেদা কি সেটা? পণ্য। কি হতে হবে? পণ্য। কিভাবে? ধারে। ঠিক সেম বিক্রয় ফেরত জাবেদা, তুমি ধারে পণ্য বিক্রি করছো, সেটা ফেরত পাইছো। ধারে পণ্য বিক্রি করছো, সেটা ফেরত পাইছো, বিক্রয় ফেরত জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা, যদি এগুলো সব ধারে, এগুলো সব ধারে, এগুলো সব ধারে। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি, যে কোনো কারণে নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে নগদ প্রাপ্তি জাবেদা। যে কোনো কারণে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদা। যে কোনো কারণে নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে নগদ প্রাপ্তি জাবেদা, আবার প্রতিষ্ঠান থেকে চলে গেলে নগদ প্রদান জাবেদা। এতটুকু ক্লিয়ার থাকো। হ্যাঁ, কে বুঝো নাই আমাকে বলো। স্যার আপনার একটা প্রশ্ন করি। এই রিলেটেড প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, এই রিলেটেড একটা জাবেদা, এটা পারতেছি না, এটা একটু বললেন। জাবেদা তো আমি এখন করাচ্ছি না, যখন জাবেদা করাবো তখন প্রশ্ন করবা। তুমি আগে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এই সম্পর্কে বলো। নগদ প্রাপ্তি প্রদান, এই 4টা টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। এই 4টা স্যার, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। সব কি বুঝতে পারছো এখানে? হ্যাঁ, বুঝতে পার। থ্যাংক ইউ। তাহলে এবার চুপ থাকো। দেখো তারপর সংশোধনী জাবেদা, সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। তাহলে সংশোধনী জাবেদা হচ্ছে তুমি ভুল করছো, তো সেই ভুলটা সংশোধন করতে হবে। ভুল করলে সেটা সংশোধন করতে হবে। সমন্বয়, সমন্বয় হচ্ছে কি, যে পূর্বে কোনো একটা ঘটনা ঘটাইছো, সেই ঘটনাটা আসলে ওটা ভুল না, এটা নিয়ম সিস্টেম এরকম যে তুমি আগে 10,000 টাকা বেতন দিছো, আসলে সে বেতন 10,000 পাবে না, সে পাবে হচ্ছে 5,000 টাকা। তাহলে তুমি তো বেশি দিছিলা বেতন। তো 1 মাস যখন যাবে, প্রথমে যখন 10,000 দিছো তখন এটা হচ্ছে একটা সম্পদ। এখন 1 মাস চলে গেলে সেটা হয়ে যাবে একটা ব্যয়। তাহলে 1 মাসেরটা ব্যয়, সো এরকম মাস যাবে আর ব্যয় হবে, সম্পদটা ব্যয়ে রূপান্তর হবে। এটা হচ্ছে সমন্বয় জাবেদা। অর্থাৎ কোনো একটা সম্পদ থেকে দায়ে, সম্পদ থেকে ব্যয়ে, দায় থেকে আয়ে, এই ধরনের কাজগুলো করতে হয় সমন্বয় জাবেদায়। সম্পদকে দায়ে রূপান্তর করতে হয়, ব্যয়ে রূপান্তর করতে হয়। হ্যাঁ, আবার হচ্ছে তোমার ব্যয়কে দায়ে রূপান্তর করতে হয়, অথবা দায়কে আয়ে রূপান্তর করতে হয়, এই ধরনের কিছু কাজ করা হয়। তাহলে তুমি যেমন রহিমের কাছে পণ্য বিক্রি করছো, রহিমের কাছে তুমি লিখছো করিমের নামে, রহিমের কাছে বিক্রি করে তুমি করিমের নামে লিখছো, তাহলে এটা হচ্ছে সংশোধন জাবেদায় লিখতে হয়। সমন্বয় জাবেদায় কি লিখবো তাহলে? সমন্বয় জাবেদায় হচ্ছে কোনো একটা সম্পদকে যদি ব্যয়ে রূপান্তর করতে চাও, অথবা ব্যয়কে সম্পদে, আবার আয়কে দায়ে, দায়কে আয়ে রূপান্তর করতে চাও, সেটা কি? সমন্বয় জাবেদা। সমাপনী জাবেদা হচ্ছে, আমরা শিখেছিলাম যে মুনাফা জাতীয় হিসাবগুলো 1 বছরের বেশি সময় থাকবে না, 1 বছরের মধ্যে হয়ে যাবে কাজ। মুনাফা জাতীয় যে কোনো লেনদেন 1 বছরের বেশি সময় থাকবে না, 1 বছরের মধ্যে কাজ হয়ে যাবে। তাহলে এই মুনাফা জাতীয় হিসাবগুলো, ওর কি জীবন আছে যে ওরা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে, ওরা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে? না, ওটা আমি যখন হিসাব করব তখন আমি ওইটার বন্ধ করে দিব। কিভাবে? সমাপনী জাবেদার মাধ্যমে। অর্থাৎ মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করতে হয় এই সমাপনী জাবেদার মাধ্যমে। তারপর প্রারম্ভিক জাবেদা, বছরের প্রথমে যা যা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করা হয় সেগুলোর জন্য যে জাবেদা দিতে হয় বছরের প্রথমে, সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এছাড়া আরও যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে অন্যান্য জাবেদায়। এখন বলো এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, একটু প্রশ্ন করো প্লিজ। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, অন্যান্য জাবেদাটা, অন্যান্য জাবেদা যখন এগুলোর মধ্যে কোনোটার মধ্যে যাবে না তখন সেটা অন্যান্য জাবেদা। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন তোমার সাধারণ জাবেদা বলতে পারো, সাধারণ জাবেদা দাখিলা বলতে পারো। ওকে, তারপর সমাপনী জাবেদাটা আরেকবার বলুন। কোনটা? সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা। ওকে, সমাপনী জাবেদা হচ্ছে বছর শেষে মুনাফা জাতীয় আয় ব্যয়। কি বললাম? মুনাফা জাতীয় আয় ব্যয়। হ্যাঁ, আমি আবার একটু লিখে বলি। মুনাফা জাতীয় আয় ব্যয়, যেমন তুমি বেতন হিসাব লিখবা, বেতন 5,000 টাকা দিছিলা, তো এই 5,000 টাকা বেতন দেওয়ার জন্য তুমি এর জাবেদা লিখছিলে কি? বেতন হিসাব ডেবিট
বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এইখানে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এই যে নগদান এটা কিন্তু একটা সম্পদ, নগদ টাকা নামক সম্পদ কমে গেছে দেখে নগদান হিসাব ক্রেডিট লিখেছিলাম। আর এই যে বেতন, বেতন হিসাব বেতন নামক ব্যয় বৃদ্ধি পাইছিল দেখে বেতন হিসাব ডেবিট লিখেছিলাম। এই ব্যয়টা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, এটা 1 বছর পরে তুমি এর সুবিধা আর পাবা না। এজন্য এই মুনাফা জাতীয় ব্যয়টাকে আমাদেরকে বন্ধ করতে হয়। কিভাবে বন্ধ করতে হয়? সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করতে হয়। যদি এটা আমি বন্ধ করতে চাই তাহলে এর বন্ধের জাবেদা হবে এমন, এই বেতন হিসাব এখন ডেবিট আছে, এই বেতন হিসাবকে আমরা লিখব ক্রেডিট। কি লিখব? বেতন হিসাব ক্রেডিট। যেটা ডেবিট থাকবে সেটা ক্রেডিট লিখব, আর যেটা ক্রেডিট থাকবে সেটা ডেবিট লিখব। তাহলে বেতন হিসাব এখন ডেবিট আছে, কিন্তু এখন আমি লিখব ক্রেডিট। আগে ডেবিট ছিল, এখন ক্রেডিট লিখব। তাহলে স্যার ডেবিট পাশে কি হবে? নগদান হিসাব না, ডেবিট পাশে হবে আয় বিবরণী। কি হবে? আয় বিবরণী হিসাব, আয় বিবরণী হিসাব, আয় বিবরণী হিসাব ডেবিট হবে। তাহলে কেন আয় বিবরণী হিসাব ডেবিট হলো? যারা বিশদ আয় বিবরণী করেছে তারা বলতে পারবে বিশদ আয় বিবরণীতে আমরা পরিচালন খরচের মধ্যে এই বেতনটাকে লিখে থাকি, এজন্য বিশদ আয় বিবরণী বা শুধু আয় বিবরণী হিসাব ডেবিট, কারণ ওটা ডেবিট পাশে পরিচালন ব্যয় হিসাবে এই বেতনটাকে লিখি। এজন্য এই বিশদ আয় বিবরণী ডেবিট পাশে লিখি দেখে আয় বিবরণী হিসাব ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। এখনো বলো আর কোনো প্রশ্ন থাকলে? এটা হচ্ছে সমাপনী দাখিলা, এটা মুনাফা জাতীয় যে কোনো আয় ব্যয় তুমি চাইলেই এই জাবেদার মাধ্যমে বন্ধ করতে পারবা। ওকে, এরপর দেখো আছে কি, লেনদেনের সংগঠিত হওয়ার সাথে সাথে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণী লিপিবদ্ধ করতে হয়, বিশদ বিবরণী লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণী প্রাথমিকভাবে প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। প্রথমে আমরা কি করি? জাবেদায়। তার মানে স্যার হিসাব সমীকরণের মধ্যে তো ছিল লেনদেন বিশ্লেষণ, তারপর ছিল কি লেনদেন, আগে ছিল লেনদেন শনাক্তকরণ, তারপর সেটা বিশ্লেষণ, তারপর সেটা জাবেদাভুক্তকরণ ছিল, রাইট? তাহলে আমরা ওই লেনদেন শনাক্তকরণ আর বিশ্লেষণ করি হচ্ছে এই জাবেদা করার জন্য, অর্থাৎ জাবেদার জন্যই কিন্তু ওই লেনদেন নিয়ে আমরা বিভিন্নভাবে চিন্তা করি যে এটা কি বাড়লো কি কমলো, এটা কি আমার আয় নাকি ব্যয়, কি ধরনের হিসাব এটা, সেটা আমরা বের করি এই জাবেদা করার জন্য। তারপরে এই জাবেদা দেওয়ার পরে, অর্থাৎ জাবেদাই হচ্ছে আমাদের হিসাবের ভিত্তি, জাবেদা থেকে তারপর হচ্ছে পরের ধাপ খতিয়ান, খতিয়ান থেকে তারপর অন্য অন্য ধাপে যাব। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহকারে সাজাতে হবে, জাবেদাকে লিখে রাখা হয়। তার মানে ক্রম অনুসারে তুমি চাইলে 1 তারিখেরটা লিখে 20 তারিখেরটা লিখলা, আবার 5 তারিখেরটা লিখলা, এটা ভুল হবে, এটা ভুল হবে। আগে 1 তারিখ, তারপর 5 তারিখ, তারপর 20 তারিখ, মনে রেখো। আচ্ছা, লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহকারে জাবেদায় লিখতে হয়। পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতির ক্ষেত্রে, হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান। হ্যাঁ, খতিয়ান এখানে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে। হ্যাঁ, জাবেদা যা সহায়তা করে, সাহায্য করে, যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। দাগায় রাখো এটা। জাবেদা বই সংরক্ষণে বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাব তৈরির সুবিধার্থে জাবেদাকরণ প্রয়োজন। জাবেদা লিপিবদ্ধ থাকার কারণে হিসাবে লেনদেনে বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায়। এরপরে দেখো এখানে জাবেদার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এটা তুমি একটু রিডিং পড়বা। জাবেদার গুরুত্ব আছে যে লেনদেন লিপিবদ্ধ করতে গেলে লাগে লেনদেনের মোট সংখ্যা পরিমাণ জানা যায়। হ্যাঁ, দ্বৈত সত্তা মানে এখানে দুটি পক্ষ খুব সহজে জানা যায়। লেনদেনের মানে এখানে ব্যাখ্যাও লিখতে হয়, সো আমরা বুঝতে পারি যে এই লেনদেনটা কেন লেনদেন হলো, হ্যাঁ মানে কি কারণে, এটার ঘটনাটা কি, ভুল ত্রুটি সংশোধন করা যায়, খুঁজে পাওয়া যায়, হ্রাস পায় এ কারণে, মানে খতিয়ান করতে গেলে কোনো ভুল হয় না যদি তুমি জাবেদা করো। তারপর ভবিষ্যতে সূত্র হিসেবে কাজ করে, এটা কর্মানুসারে সাজানো থাকে, যেটা তুমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবা। পাকা বই মানে খতিয়ানে তুমি এটা সহজে স্থানান্তর করতে পারবা। তো এই সাধারণ জাবেদার একটা নমুনা ছক যদি দেখো, তারিখের একটা ঘর হবে, হিসাবের বিবরণ তুমি চাইলে এখানে বিবরণ লিখতে পারো, আবার চাইলে হিসাবের নাম ও ব্যাখ্যাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। এই খতিয়ান পৃষ্ঠার কাজ কি স্যার? এই যে জাবেদারা লিখবা না, তুমি জাবেদা তো লিখবা এখানে যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই যে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন তুমি এই বেতন হিসাবের তো একটা খতিয়ান করবা, নগদের জন্য একটা খতিয়ান করবা। তো এই বেতনের এইখানে এই বেতনটা তুমি খতিয়ানের কত নাম্বার পৃষ্ঠে লিখছো সেটা এখানে তুমি লিখে রাখো।
তারপরে এই নগদান হিসাবটা তুমি নগদান বই, হ্যাঁ, যে যে খতিয়ান করবা সেই খতিয়ানের মনে করো 1 নম্বর পৃষ্ঠায় তুমি লিখছো, তাহলে এখানে 1 লিখে রাখো, তাহলে সহজে খুঁজে পেতে সুবিধা হবে। ওকে, তারপর তারিখ থাকবে, বিবরণ থাকবে, খতিয়ান পৃষ্ঠা থাকবে, ডেবিট ক্রেডিট পক্ষ থাকবে। আচ্ছা, এবার জাবেদা শ্রেণী বিভাগ সম্পর্কে যেটা আগেই বলেছিলাম, এখানে আর বলার মতো কিছু নেই। সো এইবার হচ্ছে আমাদের কাজ যে পণ্য, মাল, চেক, পণ্য, মাল, চেক এগুলো সম্পর্কিত কোনো জাবেদা যদি করতে বলে, তাহলে আমরা কখনো পণ্য হিসাব লিখব না, কখনো আমরা চেক হিসাব লিখব না, কখনো আমরা হচ্ছে তোমার এই মাল হিসাব লিখব না। আমরা পণ্য থাকলে সেটা ক্রয় হিসাব লিখব, মাল থাকলে সেটাও ক্রয় হিসাব লিখব, আমরা যদি দেখি চেক লেখা আছে তাও সেটা আমরা হচ্ছে তোমার ব্যাংক হিসাব লিখব। এটা মাথায় রাখবা। এরকম একটা লেনদেন এখানে দেওয়া আছে, দেখতে পারবা, এখানে নিচে দেওয়া আছে কি, যে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকি, ও এটা পরেরটা, আমরা আগেরটায় চলে যাই। ওকে, দেখো এইখানে যেমন পণ্য বিক্রয় করছে, তো এখানে দেখো পণ্য বিক্রি করলে একটু বোঝার চেষ্টা করো, যারা এখন মনোযোগী হবা না, আল্লাহর দোহাই লাগে একটু মনোযোগী হও, না হলে পরবর্তীতে কিছু বুঝবা না, তাতে তোমারও লস আমারও লস। একটু বোঝার ট্রাই করো, কি বলতেছিলাম, যে তুমি যখন পণ্য বিক্রি করবা তখন এই বিক্রি করলে তোমার একটা আয় হবে, প্রতিষ্ঠান, তোমার একটা প্রতিষ্ঠান, সেখানে তুমি যত বিক্রি করবা তত বেশি তোমার আয় হবে। তো আয় হলে আমরা শিখেছিলাম হিসাব 5 প্রকার। আমরা কি শিখেছিলাম? হিসাব 5 প্রকার: আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। তো আমি যদি লিখি ব্যয়, সম্পদ, আয়, দায়, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। খেয়াল করো, হিসাব হচ্ছে কয় প্রকার? 5 প্রকার: আয়, ব্যয়, দায়, সম্পদ এবং মালিকানা সত্ত্ব। আয়, ব্যয়, দায়, সম্পদ এবং মালিকানা সত্ত্ব, হিসাব হচ্ছে এই 5 প্রকার। তো এই 5 প্রকারের মধ্যে দেখো হিসাব হচ্ছে 5 প্রকার: ব্যয়, সম্পদ, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এবং মালিকানা সত্ত্ব, হ্যাঁ, মালিকানা সত্ত্ব। তো এই হিসাব এই 5 প্রকারের মধ্যে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে, আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এবং হ্রাস পেলে বা কমে গেলে, হ্রাস পেলে বা কমে গেলে, হ্যাঁ, ডেবিট হয়। হ্রাস পেলে বা কমে গেলে ডেবিট হয়। এটা বৃদ্ধি পেলে ডেবিট হয়, অন্যদিকে হ্রাস পেলে ক্রেডিট হয়। হ্রাস পেলে ক্রেডিট হয়। হ্রাস মানে কমে যাওয়া বোঝায়, হ্রাস মানে কি? কমে যাওয়া বোঝায়। ওকে, তাহলে এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো যে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এরা বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। এগুলো আগেই শিখিয়েছিলাম 5ম অধ্যায়ে। যারা পাওনি তাদের জন্য আরও একবার বলে দিলাম, তবে 5ম অধ্যায়টা যারা করতে পারোনি তারা ওই ক্লাসটা পাবা। যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে কিন্তু গুগল ক্লাসরুম নামে এক জায়গায় যে অ্যাড করেছি, ওখানে গেলে তোমরা হচ্ছে দেখতে পারবা। ওকে, ওখানে পূর্বের ক্লাসটা রেকর্ড করা আছে সম্পূর্ণরূপে। ওকে, তাহলে দেখো এইখানে যখন আমি পণ্য ক্রয় করব, পণ্য বিক্রয় করব, তখন এই বিক্রয় নামক আয়টা আমার বৃদ্ধি পাবে। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই যে সূত্র, আয় বৃদ্ধি পেলে এই যে আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এজন্য এই যে বিক্রয় হিসাব ক্রেডিট সবসময় মাথায় রাখবা, ক্রেডিটটা নিচে লিখতে হয়, ডেবিটগুলো উপরে লিখতে হয়। তারপর দেখো আমি পণ্য বিক্রি করতে, সেটা তো মুখে মুখে না, আমি কিন্তু নগদ টাকা সেখান থেকে পাবো। তো যখন নগদ টাকা পাবো, নগদ টাকা, ব্যাংক, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য, অনাদায়ী আয় বা যে কোনো প্রাপ্য, সেগুলো সব কি বোঝায়? সম্পদ বোঝায়। এই সম্পদ যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে। তো এই নগদ টাকাটা বৃদ্ধি পাবে দেখে নগদান হিসাব ডেবিট। তারপর দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান কত টাকা বলছে, মনে করো কোনো একটা টাকার অ্যামাউন্ট দেওয়া আছে,
তো আমি যখন চেক দিচ্ছি পণ্য ক্রয়, আমি কিন্তু পণ্য হিসাব লিখবো না, আমি লিখবো কি ক্রয় হিসাব। ক্রয়টা হচ্ছে আমার জন্য একটা ব্যয়, ব্যয় যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে, এজন্য ক্রয় হিসাব ডেবিট। আবার দেখো ব্যাংকের চেকের মাধ্যমে দিচ্ছি, তো চেক মানে কি ব্যাংক, আমি চেকে টাকা দেওয়া মানে কি আমি চেকে সিগনেচার করে দেওয়া মানে উনি তো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিবে, আর যখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিবে তখন আমার ব্যাংকের টাকা কমে যাবে। ব্যাংক একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর দেখো পণ্য, খ নাম্বার বলছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে ক্রেতা বিক্রেতার নাম যদি উল্লেখ না থাকে তাহলে সেটা নগদে ধরবো, আর যদি নাম উল্লেখ থাকে তাহলে সেটা বাকিতে। যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে কোনো সময় পণ্য ক্রয় বিক্রয় করলে যদি নাম উল্লেখ থাকে তাহলে সেটা বাকিতে। যেমন হাসানের নিকট বিক্রয়, নগদ কিন্তু লেখা নেই, তো হাসান লেখা আছে এজন্য প্রদেয় হাসান হিসাব ক্রেডিট, আর ক্রয় হিসাব ডেবিট। ক্রয় করছে, ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর প্রদেয় হিসাব কি হয় ক্রেডিট হয়। তারপর দেখো খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, তো যখন আমি নগদ টাকায় পণ্য বিক্রি করব তখন আমার নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে, এই কারণে নগদান হিসাব ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অন্যদিকে আমি বিক্রি করতেছি এবং সেটা হচ্ছে তোমার আমার আয় হচ্ছে, আর আয় যত বৃদ্ধি পাবে তত কি হবে ক্রেডিট হবে, এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। খেয়াল করো এখানে নামও আছে নগদও লেখা আছে, তাহলে কি নগদে, আর শুধু নাম আছে বাকিতে। নাম নগদ কিছু নাই তার মানেও নগদে, নাম আর নগদ কিছু নাই তার মানে কি নগদে, শুধু পণ্য ক্রয়, এটা নগদে ধরে নিতে হবে। তারপর দেখো খ নাম্বার, এখানে গ নাম্বার কি বলতেছে যে পণ্য ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নাই। দেখো বাকিতে পণ্য বিক্রয়, তখন আমরা প্রদেয় হিসাব শুধু লিখবো, কিন্তু ব্র্যাকেটে কিছু লেখার দরকার নেই, কারণ কোনো নাম তো নাই, নাম থাকলে প্রদেয় দিয়ে ব্র্যাকেটে তার নাম লিখে দিতাম। সেমভাবে বিক্রয়ের ক্ষেত্রেও তাই হবে। তারপর দেখো এখানে বলতেছে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ধরা হয়েছে। সবসময় যে কোনো পণ্য তুমি বিক্রি করছো ফেরত আইছে, তার মানে কি এটা ধরে নিবে বাকিতে হয়েছিল, তুমি বাকিতে বিক্রি করছিলা তাই ফেরত আইছে। সেমভাবে তুমি পণ্য ক্রয় করছো ফেরত দিছো, তার মানে কি তুমি বাকিতে ক্রয় করছিলা, এটা মাথায় রাখবা। যদি পণ্য কিংবা মানে পণ্য ক্রয় কিংবা বিক্রয়ের ক্ষেত্রে যদি সেটা ফেরত আসে বা ফেরত দাও তাহলে সেটা বাকি লেনদেন ছাড়া নগদ না। দেখো এখানে লেখা আছে আন্ত ফেরত, আন্ত মানে আইছে, ফেরত আইছে, তো ফেরত আসলে সেটা কি, ফেরত আসলে সেটা কিন্তু হচ্ছে তোমার নিশ্চয়ই ধরে নিবা যে আমি বাকিতে বিক্রি করছিলাম ফেরত আইছে। আন্ত ফেরতের আরেক নাম কি বিক্রয় ফেরত, হ্যাঁ বিক্রয় ফেরত। তো যখন তুমি বিক্রয় ফেরত দিবা তখন এই যে দেখো প্রাপ্য হিসাব, প্রাপ্য মানে কি তুমি যার কাছে টাকা পাবা সে হচ্ছে প্রাপ্য। বিক্রি করছিলা সে তোমার টাকা দেয় নাই মানে বাকিতে বিক্রি করছিলা, তো যখন টাকা দেয় নাই তো তোমার দেনাদার সৃষ্টি হয়েছে, এখন তো সে তোমার পণ্য ফেরত দিচ্ছে, তাহলে তুমি তো তার কাছে টাকা চাইতে পারবা না, তার মানে কি তোমার সম্পদটা কমে যাবে। হ্যাঁ, সো এখানে ধরে নিবা আন্তঃফেরত, এখানে কিন্তু নগদ না বাকি লেখা নেই, তার মানে কি বাকিতে। ছোট করে এগুলো মনে রাখতে পারো। ওকে, তারপর কোনো সম্পদ ক্রয় করলে আমরা ক্রয় হিসাব লিখব না। স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি, মেশিন, আসবাবপত্র, দালান কোঠা, হ্যাঁ ভূমি, জমি জমা, এগুলো কোনো কিছু যদি ক্রয় করো কিংবা বিক্রি করো তাহলে সেটার জন্য আমরা ক্রয় হিসাব লিখব না, আমরা লিখব ওই সম্পদ হিসাব। যেমন তুমি নগদ টাকা দিয়ে তুমি মেশিন কিনছো, তাহলে হবে কি মেশিন হিসাব হবে, ক্রয় হিসাব কিন্তু হবে না। তাহলে এটা মনে থাকবে, মাথায় থাকবে এগুলো, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে আমরা ক্রয় হিসাব লিখব না, কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করলে আমরা বিক্রয় হিসাব লিখব না। মনে থাকবে যে নতুন আসবাবপত্র ক্রয়, আমি চাইলে এখানে ক্রয় হিসাব লিখতে পারবো না, কারণ কি ক্রয় হিসাব তখনই লিখবো যখন সেটা পণ্য হবে, এটা তো ব্যবহারের জন্য কিনছে, তাহলে আসবাবপত্র নামক ওই সম্পদ বৃদ্ধি পাবে, এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট। আর তুমি নগদে আসবাবপত্র ক্রয় করতেছো সেজন্য নগদ টাকা নামক সম্পদ কমে যাবে, তাই নগদান হিসাব ক্রেডিট। ওই যে সম্পদ, একটা সম্পদ বাড়তেছে আরেকটা সম্পদ কমতেছে, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। এবার দেখো পুরাতন আসবাবপত্র যন্ত্রপাতি বিক্রয়, তো এটাও সেম যন্ত্রপাতি হিসাব হবে, কারণ যন্ত্রপাতি নামক সম্পদ কমে যাবে, এখানে আয় হবে না। তারপর দেখো সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না, যদিও ওই আয় অনাদায়ী এবং ব্যয় অপরিশোধিত থাকে। কর্মচারী জামিলকে তুমি বেতন দিছো, আচ্ছা ও তো তোমার একজন কর্মচারী, তুমি ওর নাম কেন লিখতে যাবা? এটা যদি তুমি বিক্রি করতা পণ্য বা ক্রয় করতে তাহলে ঠিক ছিল, কিন্তু এটা তুমি কখনোই তার নাম উল্লেখ করতে পারবা না। তুমি কাকে বেতন দিছো সেটা দেখার বিষয় না, তুমি বেতন দিছো অর্থাৎ বেতন নামে একটা খরচ হবে, হ্যাঁ বেতন হিসাব ডেবিট। তারপরে যেমন মানে কিছু জিনিস আছে, হ্যাঁ যেমন স্টেশনারি হতে মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি ক্রয়, তো এই মণিহারি ক্রয় করলে আমরা কখনো মণিহারি হিসাব
হ্যাঁ, আমরা ক্রয় হিসাব লিখবো না, আমরা লিখবো কি মণিহারি। তো এভাবে আর কি, তুমি মনে করো যে 5 টাকা দিয়ে চা কিনে নিয়ে এসছো, তো তুমি কি এটা মনে করো 5 টাকা দিয়ে একটু কলম কিনে নিয়ে এসছো, হ্যাঁ, চা বলে এটা আপ্যায়ন খরচ হবে। তো মণিহারি যদি বলতে যাই তাহলে তুমি একটা কলম কিনছো 5 টাকা দিয়ে, তুমি এখন কলম হিসাব লিখলা, বিকালে আবার আরেকটা কলম লাগবে, তখন আবার কি ক্রয় হিসাব লিখবা, আবার কলম লাগবে, মানে এভাবে কিন্তু 1000 বার লিখবা না। এই জন্য সব খরচকে একসাথে করে ছোট ছোট খরচ, হ্যাঁ মণিহারি যেগুলো ছোট ছোট খরচ 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়, এগুলো একসাথে করে ওর নাম হচ্ছে মণিহারি, ওটা একটা খরচের নাম। মণিহারি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রয় বাবদ দায় হিসাব ক্রেডিট, অথবা বকেয়া মণিহারি বা হচ্ছে তোমার শুধু মণিহারি প্রদেয় মণিহারি হিসাব তুমি লিখতে পারো, এটা ব্যাপার না। ওকে, তারপর দেখো এখানে ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার হলে, হ্যাঁ, তারপর এই যে পণ্য ব্যবহার হলে, বিজ্ঞাপন দিলে এবং পণ্য বিতরণ করলে, পণ্য চুরি করলে, পণ্য নষ্ট হলে, অর্থাৎ পণ্যর উল্লেখ থাকলে, পণ্য কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা ক্রয় হিসাব হবে। পণ্য কথাটা উল্লেখ থাকলে ক্রয় হিসাব। পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে, তাইলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, হচ্ছে তোমার মূলধন হিসাব ক্রেডিট। পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে, ক্রয় হিসাব ডেবিট। হ্যাঁ, এটা মাথায় রাখবা। এভাবে চিন্তা করবা যে প্রতিষ্ঠানে পণ্য আসা মানে ওটা কেনা হিসেবে ধরে নিতে হবে। প্রতিষ্ঠানের মধ্যে যদি পণ্য আসে, এটা প্রতিষ্ঠানের মধ্যে যদি পণ্যটা যদি আসে তাহলে মনে করবা এটা একটা ব্যয়। পণ্য আইছে তার মানে এমনি এমনি আসে নাই, মুখের কথা আসে না, এটা ব্যয় হয়েছে। তাহলে ব্যয় হলে কি হবে? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আবার যদি দেখো যে পণ্য প্রতিষ্ঠান থেকে চলে গেছে বাইরে, পণ্য প্রতিষ্ঠান থেকে বাইরে চলে গেছে, পণ্যটা চলে যাচ্ছে, তাহলে বুঝে নিবা যে তোমার ব্যয় কমে যাচ্ছে। পণ্য চলে যাচ্ছে মানে ব্যয় কমে যাচ্ছে, অর্থাৎ ব্যয় কমে গেলে ক্রেডিট হবে। ঠিক আছে, পণ্য কমে গেলে, পণ্য প্রতিষ্ঠান থেকে যদি কোনো কারণে চলে যায়, মালিক প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করতেছে, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন ক্রয় হিসাব ক্রেডিট? ক্রয় তো একটা ব্যয় না, এখানে ব্যয়টা আসলে কমে যাচ্ছে। প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যাচ্ছে, ঠিক আছে, এটা এভাবে মনে রাখবা, তাহলে ভালো হবে। আচ্ছা, প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বুঝাবে। দেখো, শুধু ব্যবসায় হতে উত্তোলন, তার মানে কি? মালিক উত্তোলন করছে। ব্যাংক হতে উত্তোলন মানে ব্যাংকের টাকা প্রতিষ্ঠানে আনছে, ব্যাংকের টাকা প্রতিষ্ঠানে। ব্যাংক হতে উত্তোলন বলতে ব্যাংকে থেকে প্রতিষ্ঠানে উত্তোলন করবে, তাই মালিক নেবে, এটা আসলে ডাবল হয়ে যায় আর কি। হ্যাঁ, এই জন্য এত দূর টানবে না, নিশ্চয়ই নর্মালভাবে নিতে হবে। ওকে, তারপর যদি কোনো অর্থ চুরি হয়, ক্ষতি হয়, পুড়ে যায়, সেক্ষেত্রে আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট দিব, নগদান হিসাব ক্রেডিট। ও বিবিধ ক্ষতিও একটা ব্যয় হিসেবে ধরলাম। তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর তোমার যে জিনিসটা কমে যাবে, যেমন নগদ টাকা যদি পুড়ে যায় বা নগদ টাকা যদি চুরি হয়ে যায়, তাহলে নগদান হিসেব ক্রেডিট, নগদ টাকা নামক সম্পদ কমে যাবে। এখন দেখো, যেমন পণ্য অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হয়েছে, তো এটা একটা ক্ষতি, এজন্য ক্ষতি হিসাব ডেবিট, যে বিবিধ ক্ষতি বা অগ্নিজনিত ক্ষতি হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট হবে কি স্যার? ক্রেডিট হবে এখানে পণ্য প্রতিষ্ঠান থেকে কমে যাচ্ছে, পুড়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে, তো পণ্য কমে গেলে কি বললাম? ব্যয় হ্রাস পায়। তো এই যে ক্রয় হিসাব ব্যয় হ্রাস পাইছে, এজন্য ক্রয় হিসাব ক্রেডিট। তারপর ব্যাংক সুদ মঞ্জুর করা। ব্যাংক সুদ মঞ্জুর করা মানে ব্যাংক তোমারে সুদ দিছে, এজন্য ওই টাকাটা ওনারা নিশ্চয়ই আমার অ্যাকাউন্টে জমা দেবে। আমার ফোন দিয়ে ডাকবে না, ভাই আপনার তো 10,000 টাকা সুদ হয়েছে, নিয়ে যান। ব্যাংকালারা জীবনে এই কাজ করে না, করে কি? আমার অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দেবে। তখন আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা বাড়বে, জন্য ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ আমার জন্য একটা আয়, কারণ এটা প্রতি মাসে বা প্রতি বছর পাবো, এই জন্য ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তারপরে ব্যাংক চার্জ ধার্য করলো, তো ব্যাংক চার্জ একটা কি? ব্যয়। ব্যাংক চার্জ একটা কি? ব্যয়। আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, যে ব্যাংক চার্জ হিসাবে ডেবিট। ওনারা কখনো ফোন দিয়ে ডাকবে না, ভাই আপনি ব্যাংকে যে লেনদেন করছেন ওটা খরচ দিয়ে যান। ওরা চাবে না আমার কাছে, ওরা আমার একটা জাস্ট মেসেজ পাঠাবে, ওই মেসেজ পাঠায় আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, ওনাদের যে খরচ সেটা কেটে নিবে। আমার ব্যাংকের টাকা কমে যাবে না, আমার ব্যাংক থেকে কেটে নিলে ব্যাংকের টাকা কমবে না, এর জন্য ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর ব্যাংক চার্জ একটা ব্যয়, এর জন্য ডেবিট হবে। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বলো প্লিজ, কেউ তো কথা বলতেছো না। স্যার শুনতে পাচ্ছি তো। থ্যাংক ইউ সো মাচ। স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তার সম্পদের অবচয় হিসেবে গণ্য হবে। যে কোনো সম্পদের উপর অবচয় হলে এটা মুখস্থ করে রাখো, জাবেদাটা। অবচয় হিসেব ডেবিট, আর অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়। সনাতন পদ্ধতিতে বলা হয় পুঞ্জীভূত অবচয়, আর আধুনিক পদ্ধতিতে অবচয় সঞ্চিতি। তাহলে তুমি লিখো অবচয় হিসেব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে অবচয় আসলে কোনো সম্পদ উধাও হয়ে যায় না ব্যবহার করার ফলে, ওর দামটা আস্তে আস্তে কমতে থাকে। তো যখন দাম কমতে থাকে, তো এই জন্য আমরা ওইটা কল্পনা করে ওইটার টাকাটা আমরা আলাদা করে একটা তহবিল তৈরি করে ফেলি। এই যেমন পুঞ্জীভূত অবস্থা একটা তহবিল, তো ওই অবস্থা হিসেবে খরচ হিসেবে দেখাই, আর এদিকে তহবিল তৈরি করি। হ্যাঁ, এটা আর কি, ওই যে মানে মারা বিশেষ করে যে কাজটা করে দেখবা, যে হচ্ছে এইটা লাগবে, সেইটা লাগবে, ওইটা লাগবে, বাসায় হ্যাঁ টাকা নিচ্ছে বাবাদের কাছ থেকে, মনে করো টুকটাক, সবাই না মাঝে মধ্যে হয়। তো এটা আর কি ওই নিজে জমাইতেছে, হ্যাঁ 5 টাকা 10 টাকা 20 টাকা জমাইতেছে, বা বাজার থেকে যেটা ফিরতেছে ওটা জমাইতেছে, তার মানে একটা তহবিল তৈরি হয়ে যাচ্ছে। আবার এটা কিন্তু আমি খরচ হিসেবে দেখাচ্ছি, যে তেল নাই আজকে, তো
তেল আনতে হবে, তাহলে কি করতে হবে? এখন তেল আনতে হবে 200 টাকার। তাহলে এখন তেল তো আনলো, মনে করো যে হচ্ছে তোমার 150 টাকা, তাহলে বাকি 50 টাকা কি হলো? পার্সোনাল তহবিলে চলে গেল। তাহলে একটা তহবিলও তৈরি হলো, আবার খরচ কিন্তু 200 টাকায় দেখাচ্ছে। খরচ কি 150 টাকা দেখাচ্ছে? দেখাচ্ছে না। এরকম আর কি জিনিসটা। ওকে, তারপর দেখো, যে কোনো উৎস হতে চেক পাওয়া গেল তা ব্যাংক হিসেবে লিপিবদ্ধ করতে হবে। সবসময় মাথায় রাখবা, ব্যাংকের নামে মানে কোনো চেক যদি পাও তাহলে সেটা তুমি ব্যাংক হিসেবে চিন্তা করবা। তখন তুমি বিক্রি করে চেক পাইছো, তাহলে কি করবা? ব্যাংক হিসাব ডেবিট, তোমার টাকা ব্যাংকে বাড়ছে, তোমার কাছে না, তোমার ব্যাংকে বাড়ছে, জন্য ব্যাংক হিসাব ডেবিট। আর তুমি যে বিক্রি করছো, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা মাথায় রাখবা, বিক্রয় একটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সো এইভাবে আর কি আছে, এগুলোই আছে। তো এগুলো তোমরা চাইলে হচ্ছে পড়ে নিতে পারো, পড়বা। তারপরে প্রকৃত জাবেদা, সংশোধন জাবেদা, এগুলো বলছিলাম, এগুলো আমরা একটা অঙ্ক পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ সেই অঙ্কটা আমরা সমাধান করবো। এই অধ্যায়ে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা সমাধান করব। হ্যাঁ, তখন আরও ক্লিয়ার হতে পারবো। ওকে, তো আমাদের আর কি এবার আমরা আরেকটা নতুন টপিকে যাই, সেটা হচ্ছে বাট্টা কত প্রকার। বাট্টা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নগদ বাট্টা, আর একটা হচ্ছে কারবারি বাট্টা। নগদ বাট্টা এবং কারবারি বাট্টা, বাট্টা 2 প্রকার, নগদ বাট্টা এবং কারবারি বাট্টা। তো নগদ বাট্টা হচ্ছে শুধুমাত্র দেনাদার কিংবা পাওনাদারের কাছ থেকে নগদ টাকা পাওয়া বা দেওয়ার জন্য যে ছাড়টা দেওয়া হয়, সেটা হচ্ছে নগদ বাট্টা। এর আগে আমি বলেছিলাম। আর কারবারি বাট্টা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। এটা আমরা যেখানে পাবো সেখান থেকে বাদ দেব। এর আরেকটা নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা, লিখে রাখো, ব্যবসায়িক বাট্টা। ব্যবসায়িক বাট্টা। তাহলে বাট্টা 2 প্রকার, কারবারি বাট্টা আর নগদ বাট্টা। কারবারি বাট্টা কয় প্রকার? 2 প্রকার, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টা 2 প্রকার, প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। তাহলে বাট্টা কয় প্রকার? 2 প্রকার, ব্যবসায়িক বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা বা কারবারি বাট্টা বা নগদ বাট্টা, যেটাই বলো, 2 প্রকার। আর কারবারি বাট্টা, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, এটা আমরা যেখানে পাবো সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো। যেখানে পাবো সেখান থেকে ওই টাকার অ্যামাউন্ট থেকে আমরা বাদ দিয়ে দেবো এই বাট্টাটা। আর নগদ বাট্টাটা আমরা হিসাব করব। প্রদত্ত বাট্টা মানে তুমি বাট্টা দিছো, অর্থাৎ তুমি ছাড় দিছো, তাহলে এটা তোমার জন্য একটা ব্যয়। আবার তুমি প্রাপ্ত বাট্টা মানে বাট্টা পাইছো, তাহলে এটা তোমার জন্য একটা আয়। এটা মাথায় রাখবা। হ্যাঁ, এই কারবারি বাট্টা, ট্রেড ডিসকাউন্ট বলে যেটাকে। ওকে, তো আমরা হচ্ছে এই নেক্সট ডে যে ক্লাস থাকবে হিসাব বিজ্ঞান, সেই ক্লাসে আমরা অঙ্ক করব। সেটা হচ্ছে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3। এবং এই কাজটা তোমরা যদি পারো, এই কাজটা বাড়ির কাজ করে রাখো। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি বুঝতে পারবো যে আসলে টুকটাক পারতেছো কিনা। এই কাজটা করে রাখো, তারপর আমি যখন আবার সমাধান করে দিব, ওই পেজটা বের করে তুমি জাস্ট একটু নোট করে নিবা। কোনো কিছু যদি ঘাটতি থাকে বা কোনো প্রবলেম থাকে, তোমার বুঝতে অসুবিধা হয়, এখন কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এই টপিক, যতগুলো টপিক পড়াইছি ততগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই, তাই তো? তাহলে দয়া করে এই যে একটা কাজ দিলাম, বাড়ির কাজ, এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবা প্লিজ। দয়া করে হোয়াটসঅ্যাপে এটা জমা দিবা, ঠিক আছে? প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি 8,000 টাকাটা জাবেদা কি হবে? সাধারণ জাবেদা, এটা লিখবে হচ্ছে সাধারণ জাবেদা। হ্যাঁ, বলো। স্যার বলতাছি, এটা তো বইয়ে করাই আছে, অন্য বাড়ির কাজ দেন। এটা করা নাই বইয়ে, ভালো করে দেখো, এটা বইয়েরই কাজ। স্যার বইয়েরই কাজ, উদাহরণ বাদে ওই যে বইয়ের কাজটা আছে না, এই কাজটা বইয়ের একটা কাজ আছে, দেখো বইয়ে একটা কাজ আছে, এই কাজটাই। এটার কোনো উত্তর তো দেওয়া নাই। এটার উত্তর কেউ যদি দেহে করো, তাহলে সে দায়ী থাকবা।